কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব? এটা পরিষ্কার। তাহলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতো, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্টের মধ্যে কোথায় পড়ে? রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে কোথাও কোথাও যুদ্ধ করছে রেপিডোর সাথে মিলে। তাহলে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিংয়ে, চাইনিজদের একটা গ্রুপ আছে ওখানে, আমরা নামটা এখানে দেখি, এই হ্যাঁ ইউনাইটেড ওহা। তাইলে অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে, আপনার এই বিশ্বাসটা কোথার থেকে জন্মালো? আপনাকে এই বুদ্ধিটা কারা দিল? একটা সভরিন দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে, সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? সেই নন স্টেট অ্যাক্টরের সাথে আমার স্বার্থের মিল হবে, এটা আপনাকে কে বললো? এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসছে? আসলে এর কোনোটাই না। এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায়। অনেকে বলেছেন আপনারা, আমরা কিন্তু কোনো প্রক্সি ওয়ারে যাব না। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। এটা হচ্ছে আমার সবচেয়ে পাওনা এখন এই মুহূর্তে, একটা স্থিতিশীল বাংলাদেশ। আমরা কোনো কিছু জড়াতে যাব না, আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আমি একটা স্থিতিশীল দেশ চাই, যে দেশটাকে আমরা গড়তে চাই অর্থনৈতিকভাবে, এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমার অবকাঠামো উন্নয়নের জন্য, আমার দেশকে বিশ্বের সামনে একটা নতুনভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা। করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান, পাকিস্তান অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব? এটা পরিষ্কার। তাহলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না। রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গার আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে, ডিগনিটির মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তার অধিকার, তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে। যেখানে বিগত দিনে 2 বার গিয়েছে, ওইভাবে যেতে হবে। আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্টেটে নিয়ে যাবেন, আমাদের অস্তিত্বের ব্যাপার, এখানে আমাদের নিরাপত্তার ব্যাপার, আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার, সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে আপনি কি অ্যাচিভ করার চেষ্টা করছেন? আপনারা দেখেন কিন্তু এরকম একটা যুদ্ধ অবস্থায় যেখানে চলছে বর্ডারে, এখানে কিন্তু একটা থাকার কথা, কোয়ারেন্টাইন থাকার কথা, সেটা কিন্তু করা হয়েছে, সেটাও তো নাই। বাংলাদেশ কি সেটা নিশ্চিত করতে পেরেছে? এখন কি এরিয়া বলে যেটা আপনারা দুই দেশের মধ্যে বাফার জোন,
বাফার জোন। ওরা তো বাংলাদেশের ভিতরে চলে আসছে কয়েকবার। একটা বাফার জোন যেখানে একটা সরকার ক্রিয়েট করার জন্য চেষ্টা করা উচিত এই মুহূর্তে, সেখানে চেষ্টা করা হচ্ছে করিডোরের। আপনি চিন্তা করে ঠিক উল্টো বিষয়, যেখানে বাংলাদেশের এই মুহূর্তে চেষ্টা করে একটা বাফার জোন করে আমার দেশটাকে সুনিশ্চিত, আমার সিকিউরিটি সুনিশ্চিত রাখা, আমার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, সেখানে উল্টো আলোচনা হচ্ছে করিডোরের ব্যাপারে। সুতরাং আমি মনে করি এই অনেকে বলেছেন এটা ডাইভার্সন হতে পারে, হয়তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন, সেটাকে ডাইভার্সনের একটা হতে পারে, যেটা কোর্টের বিষয়টা চলে আসছে, ওই এনবিআর এর বাইফার্কেশনের ব্যাপারটা চলে আসছে, কোনোটাই কিন্তু এই সরকারের আওতায় পড়ে না। তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, প্রথম একটা গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাওয়া, এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই জায়গাটায় না গিয়ে আর সব কিছু করা হচ্ছে। আপনি দেখেছেন সব কিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাচ্ছি না, আর সব কিছু করা হচ্ছে যে দায়িত্বটা প্রথমে পালন করার কথা। সুতরাং আনসার এক জায়গায়, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাকে ফেরত যেতে হবে, গণতান্ত্রিক, যার জন্য 14, 10, 15 বছর মানুষ এই যে বলেছে, প্রবাদ যেটা বললো, এত লোকের স্যাক্রিফাইস, আমরা কি এইসব তামাশা করার জন্য কি এই স্যাক্রিফাইস করেছি? এই তামাশা দেখার জন্য? আমরা গণতান্ত্রিক, যে গণতন্ত্রের জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্র কেন বাধাগ্রস্ত করা হচ্ছে? কারা বাধাগ্রস্ত করা হচ্ছে? কোন কৌশলে বাধাগ্রস্ত করা হচ্ছে? এটা কি সেটার একটা কৌশল? বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি ও সাবেক মন্ত্রী। আপনাদের থেকে আর 2 মিনিট সময় চেয়ে নেব। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, যিনি কিনোট পেপার পড়েছেন, এবং নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস, কর্নেল অবসরপ্রাপ্ত জহুরুল হাসান, জাস্ট আমাদেরকে ভোট অফ থ্যাঙ্কস সবাইকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, প্লিজ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে, সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই
তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।